এখন আমরা আলোচনা করব আমরা কি কি সংকর ধাতু ইউজ করে থাকি। এছাড়াও সংকর ধাতু ইউজ না করে যদি আমরা সেই মৌলিক ধাতুটি ইউজ করতাম, সেটি ইউজ করলে সেটি যে ক্ষয় হয় সেটি কীভাবে ক্ষয় হয়, কী কী লক্ষণ থেকে আমরা বুঝতে পারি যে সে তার আসলে ক্ষয় করতে যাচ্ছে, কীভাবে তাকে আমরা সংকর ধাতু বানিয়ে নিতে পারি এবং ক্ষয় থেকে রোধ করতে পারি। এছাড়া আমরা আজকে আলোচনা করব কিভাবে খনিজ অধাতু সালফারকে কিভাবে নিঃসরণ করা হয় এবং সেই সালফারকে ইউজ করে আমরা কিভাবে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করি। তো প্রথমেই আমরা দেখি আমাদের কী কী সংকর ধাতু আমরা আমাদের চোখের সামনে দেখি। তো আমাদের সংকর ধাতু জিনিসটা হচ্ছে কি আসলে, যে কোনো একটি ধাতুর সাথে কোনো একটি গলিত ধাতুর সাথে যদি আমরা কোনো একটি গলিত ধাতু বা অন্য কোনো একটি গলিত ধাতু বা অধাতু যদি একত্রে মিশ্রণ করি, সেই মিশ্রণকে অ্যাকচুয়ালি আমরা বলি সংকর ধাতু। তো সংকর ধাতু আসলে কেন ইউজ করা হয়? সংকর ধাতু ইউজ করলে মূলত আমাদের সেই ধাতুটির বা সেই পদার্থটির লংগেভিটিটা বৃদ্ধি পায়, অর্থাৎ তাকে আমরা অনেক দীর্ঘদিন ধরে ব্যবহারযোগ্য করতে পারি। তো মূলত এই কারণেই আসলে সংকর ধাতুকে আমরা ইউজ করে থাকি। তো সংকর ধাতু তো দেখা যাচ্ছে যে তামাকে ইউজ করে যে আমরা ব্রোঞ্জ বা ব্রাশ ইউজ করি, এগুলো মোটামুটি প্রাচীনকাল থেকেই আমাদের কাছে ছিল। আমরা যে বিভিন্ন রকম এখন যে রাজা বাচ্চাদের ফিল্মগুলো দেখি, তাদের সেখানে আমরা দেখতে পারবো যে তারা পিতল বা ব্রোঞ্জের বাটি, থালা, বাসন কোসন এগুলো ইউজ করতো। এখন মূলত আমরা জানি আমরা এখন স্টিল অথবা স্টেনলেস স্টিল ইউজ করে থাকি আমাদের বিভিন্ন ঘরোয়ারি কাজে। তো আমরা দেখি প্রথমে যে স্টিল এবং স্টেনলেস স্টিল কি পার্সেন্টেজে তাদের ধাতুগুলো থাকে। স্টিলে দেখা যায় স্টিল লোহার পরিমাণ 99%, কার্বনের পরিমাণ 1%, তারপরে স্টেনলেস স্টিলের লোহা 74%, ক্রোমিয়াম 18%, নিকেল 8%। তো মূলত এই দুটো জিনিস আমাদের এখনকার আমরা যে থালা বাসন, ছুরি, চামচ, কাঁটা চামচ, এগুলোতে আমরা স্টেনলেস স্টিল আর স্টিল ইউজ করে থাকি। মূলত স্টেনলেস স্টিলই ঘরোয়া কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এরপর পিতল বা কাঁসা, যেটি আমি আগে বলেছি, সেখানে পিতলে কপারের পরিমাণ 65%, জিঙ্কের পরিমাণ 35%। কাঁসাতে বা ব্রোঞ্জে কপারের পরিমাণ 90% এবং টিনের পরিমাণ 10%। মূলত একটা সংকর ধাতুতে যে ধাতুটির পরিমাণ সবচেয়ে বেশি হয়, আমরা সেই সংকরটিকে ওই ধাতুটির সংকর বলে থাকি। তাহলে আমরা যদি দেখি স্টিলে বা স্টেনলেস স্টিলে লোহার পরিমাণ বেশি, তাহলে আমরা বলতে পারি যে স্টিল বা স্টেনলেস স্টিল হলো লোহার সংকর ধাতু। ঠিক একইভাবে পিতল বা কাঁসাতে দেখা যাচ্ছে কপারের পরিমাণ অন্যান্য ধাতু থেকে পরিমাণে বেশি আছে, তাই আমরা ব্রাস বা ব্রোঞ্জকে বলতে পারি এরা হচ্ছে কপারের সংকর ধাতু। এরপর আসছে আমাদের ডুরালুমিনে অ্যালুমিনিয়ামের পরিমাণ 95%, কপারের পরিমাণ 4%, ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ ও লোহার পরিমাণ 1%। ডুরালুমিন মূলত আমাদের যে আমরা যে জাহাজ তৈরি করি, সেই জাহাজের বিভিন্ন বডির তৈরিতে, বিভিন্ন পার্টস তৈরিতে আমরা ডুরালুমিনকে ইউজ করি। এছাড়াও আমরা যে বাইসাইকেল চালাই, সেই বাইসাইকেলের বিভিন্ন পার্টস তৈরিতেও ডুরালুমিনকে ব্যবহার করা হয়। হ্যাঁ, এরপর আমরা আসি স্বর্ণ। তো আমরা সবাই ছোটকাল থেকে আজকে দেখি যে আমাদের মারা স্বর্ণ ইউজ করে থাকে, এবং এই স্বর্ণ যে ইউজ করে এটা আসলে কোন ক্যারেটে ইউজ করে থাকে সেটা আমি এখন বোঝার চেষ্টা করবো তাদের পার্সেন্টেজগুলো লক্ষ্য করে। তো দেখা যাচ্ছে যে 24 ক্যারেট স্বর্ণ আছে, 22 ক্যারেট স্বর্ণ আছে এবং 21 ক্যারেটের স্বর্ণ আছে। দেখা যাচ্ছে 24 ক্যারেটের স্বর্ণতে স্বর্ণের পরিমাণ 100% থাকে এবং 22 ক্যারেটে স্বর্ণের পরিমাণ থাকে 91.67%, কপার বা অন্যান্য ধাতু থাকে 8.33%। এছাড়াও 21 ক্যারেটে স্বর্ণের পরিমাণ থাকে 87.5% এবং কপার বা অন্যান্য ধাতু থাকে 12.5%। তো এখানে আসলে আমরা মূলত কেউই আসলে এখন 24 ক্যারেট মোটামুটি কেউ ইউজ করে না। হ্যাঁ, কারণ আমরা জানি 24 ক্যারেটে 100% স্বর্ণ যেহেতু আছে, তাই তার দামটাও বেশি হবে এবং এখানে সম্পূর্ণটাই স্বর্ণ বিদায় এর উপর যে বিভিন্ন রকম কারুকাজ বা ডিজাইন করতে হয়, সেই ডিজাইন করতেও মূলত কষ্টসাধ্য হয়, কারণ 100% স্বর্ণ যেটি আছে সেটি আসলে খুবই নরম একটি ধাতু এবং এখানের উপর কোনো কারুকাজ বা ডিজাইনকে বসানো আসলে স্বর্ণকারদের জন্য খুব একটা অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার। তো সেই কারণে দেখা যায় আজকাল সবাই 21 ক্যারেট অথবা 22 ক্যারেট ইউজ করে। কেন? কারণ এখানে স্বর্ণের সাথেও অন্যান্য ধাতু মিশ্রিত করা হয়ে থাকে। তো অন্যান্য ধাতু মিশ্রিত করলে কি হয়, সেটি একটি সংকর ধাতু বলে, এবং আমরা জানি সংকর ধাতুর যে শক্তি সেটি অবশ্যই খানিকটা হলেও বেশি। তার ফলে কি হয় যে এর উপর কোনো একটা ডিজাইন বা কারুকাজ বসাতেও বেগ পেতে হয় না।
তো মূলত এই ছিল আমাদের টোটাল সংকর ধাতু এবং তাদের পার্সেন্টেজ, এবং এগুলো মোটামুটি এমসিকিউর জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। এখন আমরা আসি যে আমাদের যে ধাতুগুলো ইউজ করতাম সেখানে আসলে ক্ষয় কিভাবে হয়। তো আমরা ছোটকাল থেকে সবাই মোটামুটি নিজের চোখে দেখে আসছি যে লোহার উপর বাদামি বর্ণের একটি আস্তরণ পড়ে, লোহার উপর বাদামি বর্ণের একটি আস্তরণ পড়ে, যাকে আমরা ছোটকাল থেকে সবাই বলে আসছি যে এখানে মরিচা পড়েছে। তো সেই মরিচা অ্যাকচুয়ালি কি? মরিচা হলো যে লোহা পানি এবং অক্সিজেনের সাথে একটি বিক্রিয়া করে জাস্ট তার উপর একটা আস্তরণ বসে দেবে। তখন আমরা দেখবো যে আসলে কিভাবে লোহার উপর তার আস্তরণটি করে। তো আমি শুরুতে বলে নিই যে মরিচা পড়ার জন্য আমাদের অক্সিজেন এবং পানিরও প্রয়োজন হয়। তো পানি ভেঙে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সাইড আয়নে পরিণত হয়। তারপর হাইড্রোক্সাইড আয়নের H+ আয়নের উপস্থিতিতে পরে দেখা যায় যে লোহা ফেরাস আয়নে পরিণত হয় 4টি ইলেকট্রন ছেড়ে দিয়ে, এবং পরবর্তীতে সেই 4টি ইলেকট্রনকে গ্রহণ করে অক্সিজেন এবং হাইড্রোজেন প্লাস তারা পানি তৈরি করে। পরবর্তীতে দেখা যায় যে ফেরাস আয়নটি সেই 4H+ এবং অক্সিজেনের সাথে মিশ্রিত হয়ে ফেরিক আয়নে পরিণত হয় এবং পানি উৎপন্ন করে। পরবর্তীতে ফেরিক আয়ন হাইড্রোক্সিল আয়নের সাথে যুক্ত হয়ে ফেরিক হাইড্রোক্সাইড উৎপন্ন করে। পরবর্তীতে ফেরিক হাইড্রোক্সাইড রূপান্তরিত হয়ে মরিচার সৃষ্টি করে। তো এইভাবে মূলত লোহার উপর বাদামি আস্তরণ অর্থাৎ মরিচার সৃষ্টি হয়। এছাড়াও দেখা যায় যে পিতল বা পাশা অথবা কপারের যে ধাতুগুলো আছে তার উপর কালো বা সবুজ রঙের একটি আস্তরণ পড়ে। মূলত আমরা একে তাম্রমল বলে থাকি। মূলত আমরা যেহেতু বলেছি যে কোনো একটা ধাতুর উপর আস্তরণ করতে গেলে অক্সিজেন বা পানির দরকার হয়, তো আমরা বলতে পারি যে এখানে কিউপ্রাস অক্সাইড অথবা অনেক সময় কিউপ্রাস সালফাইডও আস্তরণ করে থাকে। তো এটা আসলে তাম্রমলের কোনো নির্দিষ্ট সংকেত নেই, এখানে অক্সাইডও যুক্ত হতে পারে, সালফারও যুক্ত হতে পারে। তো এই করার জন্য বা এই যে এখানে মরিচ উৎপন্ন হলো বা এখানে যে তাম্রমল উৎপন্ন হলো, এর থেকে আসলে নিস্তার পাওয়ার উপায় কি? এর থেকে নিস্তার পাওয়ার উপায় হলো হয়তো আমরা তার সেই ধাতুটির উপর রং করতে পারি, অথবা তার উপর ইলেকট্রোপ্লেটিং করতে পারি, অথবা গ্যালভানাইজিং করতে পারি। তো মূলত লোহার উপর আমরা যদি দেখা যায় যে আমাদের বাসা বাড়িতে অনেকেই তাদের দরজা জানালাতে লোহার উপর বিভিন্ন রঙের রং করে থাকে। তো এটি মূলত একটি মাধ্যম যে লোহাকে মরিচার হাত থেকে বাঁচানো। এছাড়াও আমরা ইলেকট্রোপ্লেটিংয়ের মাধ্যমেও লোহাকে রক্ষা করতে পারি। মূলত আমরা যে শক্তিতে সিরিজ পড়েছি সেই শক্তিতে সিরিজে কোনো একটা ধাতুর উপর যদি আমরা অন্য কোনো একটা ধাতুর প্রলেপ দিতে যাই তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে, সেটাকে আমরা ইলেকট্রোপ্লেটিং বলে থাকি। তো ইলেকট্রোপ্লেটিং পদ্ধতিতে জিনিসটা এভাবে হয় যে কোনো একটা ধাতুর উপর তার থেকে কম সক্রিয় কোনো একটি ধাতুর প্রলেপ দেওয়া হয়। অর্থাৎ আমি যদি এখানে লোহা চিন্তা করি, তাহলে লোহার থেকে নিচে শক্তিতে সিরিজে তার লোহার নিচে যারা আছে সেই পদার্থগুলোকে আমি সেই লোহার উপর প্রলেপ দিতে পারবো। এর উপরে লোহার উপরের যারা ধাতু আছে তাদেরকে আমি ইউজ করতে পারবো। তাহলে যে লোহাটি আছে তার লোহার নিচে যারা শক্তি অবস্থান করছে তাদেরকে আমি মূলত ইলেকট্রোপ্লেটিংয়ে ইউজ করতে পারবো। তো আমরা ধরে নিচ্ছি যে আমরা এখানে লোহার সাথে ধরলাম লোহার উপর কপারের প্রলেপটা দিতে চাচ্ছি। তো আমরা জানি যে কপার লোহার থেকে অনেক কম সক্রিয় ধাতু। তো এখন আমরা ইলেকট্রোপ্লেটিংয়ে যে ধাতুর উপর প্রলেপ দিতে চাচ্ছি তাকে আমরা তড়িৎ বিশ্লেষণে ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করবো। অর্থাৎ যার উপর প্রলেপ দিতে যাচ্ছি তাকে আমরা ক্যাথোডে সংযুক্ত করব, আর যে ধাতুর প্রলেপ দিতে যাচ্ছি তাকে আমরা ব্যাটারির ধনাত্মক দিকে বা অ্যানোডে যুক্ত করব। তো এর ফলে কি হয়, সেই অ্যানোড থেকে ইলেকট্রনটি নির্গত হবে এবং সেই ধাতুটির বা সেই তড়িৎদ্বারের উপর, আমরা জানি তড়িৎদ্বারের উপর জমা হয়। তাহলে এখন এই কপারের ইলেকট্রনটি গিয়ে লোহার উপর একটি কপারের আস্তরণ তৈরি করে ফেলবে। তো মূলত এইভাবেই আমরা ইলেকট্রোপ্লেটিংটা করে থাকি। আর গ্যালভানাইজিং হচ্ছে মূলত কোনো একটা ধাতুর উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে আমরা গ্যালভানাইজিং বলে থাকি।
তো এভাবে মূলত আমরা ক্ষয় রোধ থেকে এভাবেই আমরা কোনো একটা ধাতুকে রক্ষা করে থাকি। এছাড়াও এখানে যেটা আমরা দেখছি যে পিতল, কাঁসা বা কপার এর উপর যে তাম্রমলের সৃষ্টি হয় সেটাকে আমরা আমাদের যে ঘরের কোনো একটা ওয়ে দিয়ে এটাকে আমরা তাম্রমলটাকে পরিষ্কার করতে পারি। কীভাবে? আমরা আমাদের সবার বাসায় জানি আমাদের লেবু বা ভিনেগার থাকে। তো আমরা যদি তাম্রমলটাকে লেবু বা ভিনেগার দিয়ে পরিষ্কার করার চেষ্টা করি তাহলে দেখা যায় এরা আবার আগের মতো চকচক করতে থাকে। তো এভাবেই মূলত আমরা ক্ষয়রোধ থেকে বাঁচার জন্য, ক্ষয় রোধ করার জন্য আমরা এই পদ্ধতিগুলো অবলম্বন করে থাকি। এখন আমরা যাব যে কীভাবে খনিজ অধাতুকে নিষ্কাশন করা হয়। এতক্ষণ আমরা খনিজ ধাতু নিয়ে আলোচনা করছিলাম, এখন আমরা খনিজ অধাতু নিয়ে আলোচনা করবো। এবং খনিজ অধাতু নিয়ে আলোচনা করার সময় আমরা বলতে পারি যে এখানে মূলত আমরা সালফারকে নিষ্কাশন করছি। সালফারকে মূলত ফ্রাশ পদ্ধতি অবলম্বন করে নিষ্কাশন করা হয়। তো আমরা জানি সালফার একটি অধাতু। এই অধাতুটি মূলত 115 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গলে যায়। তো এক্ষেত্রে ফ্রাশ পদ্ধতিতে কি হয় যে আমরা পৃষ্ঠ থেকে ভূগর্ভে একটি নল, 3 কেন্দ্রিক একটি নলের ব্যবস্থা করা হয়, যেখানে একটি নল দিয়ে বায়ুর ব্যবস্থা করা হয় এবং সেই বায়ুটি মূলত 20 থেকে 22 atm চাপে বায়ুকে প্রবেশ করানো হয়। আমরা জানি যে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে পানির গলনাঙ্ক হয় 100 ডিগ্রি সেন্টিগ্রেড, বাট আমরা যদি চাপটা বাড়িয়ে দিই তাহলে পানির গলনাঙ্ক 100 থেকে বেড়ে যেতে পারে। তো মূলত এই প্রসেসে আমরা সুপার হিটেড পানি ইউজ করি এবং যার গলনাঙ্ক হয় 100 থেকে 374 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যবর্তী কোনো একটা স্থান। তো এই অবস্থায় দেখা যায় যে যেহেতু পানির গলনাঙ্ক অনেক বেশি এবং যে বায়ুটি প্রবেশ করেছে তাকে 20 থেকে 22 atm চাপে প্রবেশ করানো হয়েছে, ফলে দেখা যায় যে এই বায়ুর চাপে ভূগর্ভে যে তরল সালফারটি আছে সেইটি মূলত আরেকটি নলের মাধ্যমে এটি বের হয়ে আসে। তো মূলত এভাবে আমরা সালফারকে সংগ্রহ করে থাকি। এখন আমরা দেখব যে কীভাবে আমরা সালফারকে ইউজ করে আমাদের এসি অর্থাৎ H2SO উৎপাদন করে থাকি। মূলত এখানে আমরা স্পর্শ পদ্ধতি অবলম্বন করে H2SO-কে উৎপাদন করে থাকি। তো এখানে আমাদের যে সালফারটা আমরা পাই সেই সালফারটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করে এবং পরবর্তীতে তাকে আবারও অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, কিন্তু এখানে দ্রবক হিসেবে থাকে প্লাটিনাম অথবা ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড এবং এখানে তাপমাত্রা রাখা হয় 400 থেকে 550 ডিগ্রি সেন্টিগ্রেড ভিতরে এবং এখানে এটি রাখা হয় 200 থেকে 250 atm এর মধ্যে। এটি যদি আমরা অবলম্বন করি তাহলে আমাদের সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হয়। পরবর্তীতে এর সাথে যদি আমরা সরাসরি পানি যুক্ত করে দিই আমাদের H2SO উৎপন্ন হয়ে যাচ্ছে, কিন্তু এখানে একটি ঝামেলা আছে। এই ব্যবস্থায় যদি আমরা H2SO উৎপন্ন করি তাহলে দেখা যায় যে এখানে H2SO উৎপন্ন হওয়ার সাথে সাথে ধোঁয়া বা কুয়াশারও সৃষ্টি হয়, যেটি কলকারখানায় কাজ করার জন্য অসুবিধা সৃষ্টি করে। তো এই কারণে এই প্রসেসটাকে আমরা অবলম্বন করবো না, এই প্রসেসটাকে ফলো করবো না। তাহলে এটা যদি ফলো না করি আরও ভিন্ন উপায় কি? ভিন্ন উপায় হচ্ছে এই সালফার ট্রাইঅক্সাইডের সাথে আবার H2SO যুক্ত করা, যেটি 98%। অর্থাৎ আমরা সালফার ট্রাইঅক্সাইডের সাথে 98% সালফিউরিক অ্যাসিড যদি যুক্ত করি তাহলে আমাদের অলিয়াম তৈরি হয় বা পাইরোসালফিউরিক অ্যাসিড তৈরি হয়। হ্যাঁ, সেখান থেকে যদি আমরা পানি যুক্ত করি, তার সাথে যদি পানি যুক্ত করা হয় তাহলে আমাদের H2SO লিকুইড হিসেবে উৎপন্ন হয়ে যাচ্ছে। তাহলে এখন একটা বিষয় হয়তো কোশ্চেন আসতেই পারে, একটা বিষয় কোশ্চেন আসতে পারে কি যে এই যে সালফিউরিক অ্যাসিড পাবো, এই সালফিউরিক অ্যাসিডটা কোথেকে পাবো? হ্যাঁ, তো অবশ্যই এটাকে আমাদের এই পদ্ধতিতে আগে একবার উৎপন্ন করা লাগবে। তো আমরা যদি একবার উৎপন্ন করে ফেলি তাহলে ঠিক আছে, আমরা একটা পেয়ে গেলাম, পরবর্তী সেটাকে আমরা বারবার ইউজ করবো এবং এখানে যখন একবার পাবো এটাকে আবার আমরা বারবার ইউজ করে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করতে পারবো। অর্থাৎ আমাদের অন্তত একবার হলেও এই পদ্ধতি অবলম্বন করতে হবে, বাট পরবর্তীতে আমরা যেহেতু আমরা চাই না যে আমাদের কলকারখানাতে বা পরিবেশে ধোঁয়া সৃষ্টি হোক, তাই পরবর্তীতে আমরা এই পদ্ধতিটি অবলম্বন করে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করে থাকি। তো এই পদ্ধতিটিকে মূলত বলা হয় স্পর্শ পদ্ধতি, যার মাধ্যমে H2SO উৎপাদন করা হয়। এখন পরীক্ষাতে একটা কোশ্চেন প্রায় আসে যে
যে সালফার সাথে অক্সিজেন হয়ে হয়তো সালফার ডাইঅক্সাইড হলো, এটাকে আমরা এ দ্বারা চিহ্নিত করি। পরবর্তীতে এটাকে যেটা এ দ্বারা চিহ্নিত করলাম, এই এর সাথে দেখা যায় অক্সিজেন যুক্ত করলে এটা সালফার ডাইঅক্সাইড করলে এটাকে আমরা বি চিহ্নিত করলাম। পরবর্তীতে এটাও বি, এটাও বি। এখন এই বি আমরা যদি সালফার ডাইঅক্সাইড যদি শুধু পানি যুক্ত করি তাহলে কিন্তু আমাদের সালফিক অ্যাসিড উৎপন্ন হয়ে যাচ্ছে। এটা আমাদের তো লক্ষ্য পৌঁছে গেছি বলে ধরা যায়। তাহলে এটাকে আমরা বি দ্বারা চিহ্নিত করি। আমরা সি দ্বারা চিহ্নিত করি। হ্যাঁ, তো এখানে যে বির সাথে পানি যুক্ত করলে আসলে সালফিক অ্যাসিড উৎপন্ন হয়ে যাচ্ছে। আবার এর সাথে আমরা আবার সালফিক অ্যাসিড উৎপন্ন যোগ করলে এখানে আবার পাইরোসালফিক অ্যাসিড বা অলিয়াম উৎপন্ন হচ্ছে। এখন পরীক্ষাতে এই কোশ্চেনটা প্রায় আসে যে এখন ধর এটা কিন্তু দ্বিধরি তাহলে এটা যুক্ত হবে ডি। এই ডি এর সাথে আমরা পানি যুক্ত করলে আমরা আবার ওই তো পরীক্ষাতে এই কোশ্চেনটা প্রায় আসে যে আমরা কি এ থেকে বি হয়ে সিতে যাব নাকি এ থেকে বি হয়ে তারপর বিতে গিয়ে সিতে যাব। কোন প্রক্রিয়াটি রাসায়নিকভাবে বা আমাদের কলকারখানায় ইউজ করা হয় বা কোনটি অবলম্বন করা হয়। তো অলরেডি আমি আলোচনা করে দিয়েছি যে এই পদ্ধতিতে গেলে আমাদের অসুবিধাটা কোথায় আর এই পদ্ধতিতে গেলে আমাদের সুবিধাটা কোথায়। তো আমরা এই পদ্ধতি আসলে অবলম্বন করব। যদি এই পদ্ধতিতেও আমরা উৎপন্ন করতে পারি, বাট এটিতে যেহেতু কুয়াশার সৃষ্টি হয় বা ধোঁয়া সৃষ্টি হয়, তাই আমরা এটি অবলম্বন না করে আমরা এই পথে অগ্রসর হব সালফিক অ্যাসিড উৎপাদনের জন্য। তো মূলত এইভাবেই আমরা সালফিক অ্যাসিড উৎপাদন করে থাকি।